কোশ্চেন করেছে হিমালয়াত। হিমালয়াত গঙ্গা প্রভাবতী রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্রটি হলো, অর্থাৎ হিমালয়াত, হিমালয়াত বলেছে, তাহলে এটা উত্তর কি আসতে পারে বলতো? হিমালয়াত গঙ্গা প্রভাবতী, হিমালয় থেকে গঙ্গাটা প্রবাহমান বা প্রভাবতী বইছে, তাহলে কি আসবে? ভুব প্রভব। ভুব প্রহব, উত্তর হবে কি? ভুব প্রহব, তাই তো? কোন বিভক্তি এটা? পঞ্চমী। পঞ্চমী। কোন কারক? অপাদান কারক। দেখো অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, ঠিক আছে? মানে যে স্থান থেকে কোনো কিছু প্রথম আবির্ভূত হয়, হ্যাঁ প্রথম, যেখান থেকে প্রথম কোনো কিছু আবির্ভূত হবে সেটি হবে অপাদান, এবং সেটি ভুব প্রহব এই সূত্রানুসারে অপাদান কারক। এখানে দেখো, এখানে কি বলেছে? গঙ্গার প্রথম উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা কোথা থেকে হয়? আসছে হিমালয় থেকে, ঠিক আছে? তাহলে গঙ্গার প্রথম উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়, তাই এখানে কি বলেছে? ভুব প্রহব এই সূত্র অনুসারে অপাদান হয়েছে। আচ্ছা এখানে দেখো আর একটা পয়েন্ট এখানে আছে, আখ্যাত অপযোগে, আচ্ছা না? তাহলে আখ্যাত অপযোগে যেটা দিয়েছে, তাহলে এখানে এটা কোন কারক, কোন বিভক্তি, কোন সূত্রের মধ্যে আসছে বলতো? কোন কারক হবে? গুরুর কাছ থেকে শিষ্য শিক্ষা নেয়, একটা উদাহরণ ছিল। নিয়ম পূর্বক বিদ্যা শিক্ষার যেখানে বোঝা হয়, হ্যাঁ নিয়ম পূর্বক বিদ্যা শিক্ষা, উপাধ্যায়াত অধীতে, আছে না? তাহলে নিয়ম পূর্বক বিদ্যা শিক্ষার যেখানে বোঝাবে সেখানে হবে আখ্যাত উপযোগে। কোশ্চেন আসে এটা। বারণার্থা নামিপসিত কোথা থেকে আসবে? বারণার্থ নামিপসিত, বারণার্থা নামিপসিত কোন জায়গা থেকে আসছে বলো? কোথাকার সূত্র? দীপালি আছে, দীপালি বলো কোথা থেকে আসছে? পঞ্চমী। হ্যাঁ বলো। পঞ্চমী। সেই অশ্বকে সেই জব থেকে কাককে, জবেভ্য কাক ও বারতি নাকি আছে? চতুর্থী না পঞ্চমী? কোথা হবে চতুর্থী না পঞ্চমী? কে বলবে বলো? জবেভ্য কাক আছে না, অস্যব্য ঘাস চতুর্থী, এটা আসবে। আর জনি কর্তৃ প্রকৃতি পুত্র, এটাও পঞ্চমী। পঞ্চমী। জনি কর্তৃ প্রকৃতির উদাহরণ? জনি কর্তৃ বাতায় কপিলা বিদ্যুৎ, বাতায় কপিলা বিদ্যুৎ, বাতায় কপিলা বিদ্যুৎ। জনি কর্তৃ প্রকৃতি মানে জন্মায় যেখান থেকে। বলি উৎপাদন জ্ঞাপিতেছ, তাহলে কোনটা? হ্যাঁ ওইটা উৎপাদনে জ্ঞাপিতেছ, বাতায় কপিলা বিদ্যুৎ। তাহলে জনি কর্তৃ প্রকৃতি দিয়েছে এখানে, বলো? জনি কর্তৃ প্রকৃতি হচ্ছে জন্মায়, মানে আচ্ছা আচ্ছা, ভক্তি জ্ঞানায় কল্পতে, ভক্তি জ্ঞানায় কল্পতে। অঙ্কুর আছে না, বীজাত অঙ্কুর জায়তে, তাহলে এই জায়গাতে কি হবে? হ্যাঁ জনি কর্তৃ উৎপত্তি স্থল যেটাকে বলেছে একদম ডাইরেক্ট, হ্যাঁ যেখান থেকে আবির্ভূত হয় সেটা একটা আলাদা, আর একটা কি বলেছে? উৎপত্তি স্থল একটা। অঙ্কুর বীজ, বীজাত অঙ্কুর জায়গাতে, বীজ থেকে অঙ্কুর হবে, হবে না? সেই জায়গাতে এটা। তাহলে প্রত্যেকটা দেখো চারটা যে অপশন থাকে না, প্রত্যেকটা অপশন সম্বন্ধে আমাদের ধারণাটা রাখতে হবে এখানে। কোথা থেকে আসছে, কি আসছে, বা তার উদাহরণটা কি? দেখো 25 নম্বর কোশ্চেন আছে, সায়ন্তনী আছে কেন বলো তো? ক্রোসং কুটিলা নদী, ক্রোসং কুটিলা নদী রেখাঙ্কিত পদে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ হয়েছে। ক্রোসং পদে অপবর্গে, ব্যক্তি অর্থে, ক্রিয়া বিশেষণে, শব্দযোগে কি আসবে বলো? কোন অর্থে আসবে? ক্রোসং কুটিলা নদী তার অপবর্গে। অপবর্গে কি করে হয়, কোথায় হয় অপবর্গ? আগে ভাবো যে অপবর্গ কোথায় হয়, তাহলেই বুঝতে পেরে যাবে কোথায়, আর কিছু দেখতে হবে না। অপবর্গ শব্দের অর্থ কি? অপবর্গে তৃতীয়া হয়। হ্যাঁ বলো। হ্যাঁ অপবর্গে তৃতীয়া হয়, তৃতীয়া এখানে ব্যস্তার্থে হবে। প্রথমত দেখো অপবর্গে তৃতীয়া হয়, আর এখানে ক্রোসং মানে এটা দ্বিতীয়াতে আছে, প্রথম পদ, হ্যাঁ কারণ অপবর্গ হচ্ছে করণ কারকে তৃতীয়া হয়, অপবর্গে হলো কি তো ক্রোসেন, ঠিক আছে, মাসেন, বর্ষেন, অপবর্গ যদি আসতো, কারণ অপবর্গ অর্থাৎ কি ফলপ্রাপ্তি বা ফল সমাপ্তি যখন বোঝাবে তখন হবে
যদি ফলপ্রাপ্তি হয়ে যায় সেই জায়গাতে পথবাচক এবং কালবাচক শব্দের উত্তর তৃতীয়া বিভক্তি হয়, সেখানে অপবর্গ। আর দ্বিতীয়া বিভক্তি কোথায় আসবে? হ্যাঁ, পথ ও সময়ের বলেছে, পথ এবং সময়ের অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি যদি বোঝায়, ব্যাপ্তি অর্থে, যেমন প্রসং কুটিলা নদী, মাসং ব্যাকরণং পঠতি, বর্ষং ব্যাকরণং পঠতি, ঠিক আছে, এইরকম ভাবে। এটা কি আসবে? এটা আসবে ব্যাপ্তি অর্থ। ব্যাপ্তি অর্থে হলে দ্বিতীয়া হবে, অথবা তার মূল সূত্র যদি বলা হয়, কি বলা হয়? কালাধ্বনোর অত্যন্ত সংযোগে বা ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। আর অপবর্গ কি বললাম? অপবর্গ হলে ফলপ্রাপ্তি ঘটে গেছে, আর অপবর্গে কি বললাম? তৃতীয়া বিভক্তি হয়। ক্রিয়া বিশেষণে কোন বিভক্তি আসবে বলতো? ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। তৃতীয়া হবে। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়ার যে বিশেষণ, সেই বিশেষণ অনুযায়ী ক্রিয়া বিশেষণের ইত্যাদি সূত্রানুসারে দ্বিতীয়া বিভক্তি হয়। যেমন অশ্ব দ্রুতং ধাবতি, অশ্ব কেমন করে ধাবচ্ছে? দ্রুত। ও, ঠিক আছে। আবার দিতে পারে অশ্ব অতীব দ্রুতং ধাবতি, ঠিক আছে, অশ্ব অতীব দ্রুতং ধাবতি, সেটাও আবার ওখানে উল্লেখ করতে পারে এই জায়গাতে। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, সব গোছানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো, তাহলে ওখান থেকে করে নেবে। হ্যাঁ, ঠিক আছে, না ক্লাসে আছে এখন, পরে কথা হবে। তাহলে কি বললাম এখানে দেখো, ক্রিয়া বিশেষণে তাহলে অশ্ব দ্রুতং ধাবতি 1 নম্বর চলে এলো। হ্যাঁ, তারপরে আর কি হতে পারে? উদাহরণ বলো। চোর দ্রুতং পলায়তে, চোর কি করে? দ্রুত পালিয়ে যাচ্ছে। বৃদ্ধ ধীরং গচ্ছতি, বৃদ্ধ কি করছে? ধীরে গমন করছে, যাচ্ছে ধীরে ধীরে, মানে বৃদ্ধ তো জোরে যেতে পারবে না, তার জন্য কি ধীরং। তাহলে এইভাবে দেখো, ক্রিয়ার যে বিশেষণ, সেই বিশেষণে কি হবে? দ্বিতীয়া বিভক্তি। আর শব্দযোগে কোথায়? শব্দযোগে বলো, শব্দযোগে কোথায় পাবে? চতুর্থী স্যার, চতুর্থী শব্দযোগে হবে। নম, স্বস্তি, সোহা আছে না? কি ছিল? চতুর্থী। হ্যাঁ, একটা সূত্র ছিল না, নম, স্বস্তি, সোহা, বসত যোগাচ্ছ, অলং, বসট আছে না? এই যে বললো যোগে চতুর্থী বিভক্তি হয়। কৃষ্ণায় নম, প্রজাব্য স্বস্তি, অগ্নেয় সোহা, ইন্দ্রায় বসট আছে না? এই রকম ভাবে শব্দ যোগে কি হয়? চতুর্থী আসবে। তাহলে প্রত্যেকটা যে সূত্র আছে বা প্রত্যেকটা যে আছে, 4টা করে অপশন কিন্তু আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে হচ্ছে বা কিভাবে আসছে। পরে কোশ্চেন দেখো, স্ববিদ্যালয়ং গচ্ছতি, রেখাঙ্কিত পদে কারক ও বিভক্তি। রেখাঙ্কিত মানে স্বতে কোন কারক আর কোন বিভক্তি হয়েছে বলতে হবে। স বলো। স্বতন্ত্র কর্তায় প্রথমা। স্বতন্ত্র কর্তায় প্রথমা। তাই তো, স্বতন্ত্র কর্তা, কর্তা নিজেই গমন করছে এখানে, তাই তো, স্ববিদ্যালয় সে বিদ্যালয়ে যাচ্ছে, তাহলে স্বতন্ত্র কর্তায় প্রথমা, এখানে স্বতন্ত্র কর্তায়। আরে সম্বোধনে প্রথমার একটা উদাহরণ দাও তো, সম্বোধনে প্রথমা বলো কি আসতে পারে? সম্বোধনে প্রথমা হলে কি আসবে? কাউকে সম্বোধন করে ডাকলে। কাউকে সম্বোধন সখে, করে, সখে আগচ্ছতু, সখে আগচ্ছতু। সখে, হ্যাঁ সখে, ভৌ আছে না? সখে, ভৌ ইত্যাদি, ভৌ পার্থ, ভৌ কৃষ্ণ, হ্যাঁ ইত্যাদি। সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয়, ঠিক আছে এখানে। আচ্ছা, তারপরে দেখা এখানে দিয়েছে প্রযোজক কর্তায় প্রথমা। প্রযোজক কর্তায় প্রথমার উদাহরণ বলো। মাতা পুত্র চন্দ্রম। দেখো, প্রযোজক কর্তা, আমি বলি প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা। কর্তা কয় প্রকার আসবে? প্রযোজক আর প্রযোজ্য, তাই তো। প্রযোজক হলে কি আসবে বলো? প্রযোজকে কি আসবে? যে মানে যিনি দেখাচ্ছে চাঁদকে, যিনি চাঁদ দেখাচ্ছেন, মাতা, হ্যাঁ মা, হ্যাঁ মাতা। প্রযোজক কর্তায় প্রথমা হবে। হ্যাঁ, প্রয়োজক কর্তাতে কি হবে? প্রথমা। আর প্রযোজ্য কর্তায় কি হবে? দ্বিতীয়া। দ্বিতীয়া। যে মাতা হচ্ছে প্রয়োজক কর্তা, প্রথমা আসবে। আর যখনই পুত্র কাকে দেখাচ্ছে? পুত্রকে দেখাচ্ছে, তখনই কি হবে? প্রযোজ্য কর্তাতে দ্বিতীয়া বিভক্তি। তাহলে প্রযোজক কর্তা,
আর প্রযোজ্য কর্তা, ঠিক আছে? এখানে দুটো দেখবে। আর অব্যয় যোগে প্রথমা কোথায় হবে? পুত্র। অব্যয় যোগে প্রথমা পুত্র ভবতি। ইতি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি, প্রথমা। ইতি অব্যয় যোগে, তাই তো? উদাহরণ একটা, দশরথ ইতি নৃপঃ আসি। দশরথ ইতি নৃপঃ আসিৎ। দশরথ নৃপ ছিলেন রাজা, নৃপ আসিৎ। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা পয়েন্টকে আমাদেরকে দেখে নিতে হবে। পরে দেখো 27 নম্বর কোশ্চেন যদি আমরা যাই, উভয় পদ প্রধান এই সূত্রের সাথে প্রযোজ্য সমাস ভবতি। দেখো 5টা যে সমাস আমরা মূল পড়েছি, সেখানে প্রত্যেকটি দ্বন্দ্ব যে দ্বন্দ্ব সমাস হবে। সেখানে দেখতে হবে উভয় পদ। যেমন ধরো যদি বলে পূর্ব পদ প্রধান, কুত্র পূর্ব পদ অব্যয়ী প্রধান, ভাব। অব্যয়ী ভাব পূর্ব পদ। উত্তর পদ প্রধান তৎপুরুষ। তৎপুরুষ। তৎপুরুষ সমাস হলে উত্তর পদ প্রধান হবে তৎপুরুষ সমাস। অন্য পদ প্রধান কুত্র, বহুব্রীহি। বহুব্রীহি। হ্যাঁ, উভয় পদই প্রমাণ আসবে কোথায়? দ্বন্দ্ব। উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব। পূর্ব পদ প্রধান অব্যয়ী ভাব, উত্তর পদ প্রধান তৎপুরুষ, আর অন্য পদ প্রধান বহুব্রীহি। তাহলে প্রত্যেকটি সংজ্ঞা একটু দেখে রাখতে হবে। হ্যাঁ, এখানে পরে দেখো দ্বন্দ্ব সমাসের উদাহরণ ভবতি। কুত্র দ্বন্দ্ব সমাস, নখ নয়ন, দশননম, হ্যাঁ, নখ ভিন্নম, পিতা পিতম, পিতা পিতম। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেন। উত্তর কি আসবে বলতো? কোনটা আসবে? বিয়েটা হবে ডি, পিতা পিতম। পিতা পিতম। হ্যাঁ। আচ্ছা, আর বলো, আর কে কি বলছে বলো? ডি হবে কি? বলো, আর কে কি বলবে বলো? স্যার নখ নয়নম হবে। নখ নয়নম ব্যাস বাক্য যদি করে কি আসবে? নখস্য নয়নস্য। নখাশ্চ হ্যাঁ। নয়নেচ, নখাশ্চ হ্যাঁ, ওইটা। নয়নেচ দ্বন্দ্ব সমাস। আর যদি দশাননম করো, দশানম ওটা তো দ্বিগু দ্বিগু সমাস। দ্বিগু, সংখ্যা পূর্ব দ্বিগু আমরা পেয়ে গেছি, তাহলে দশাননম মানে দ্বিগু সমাসে চলে যাবে। নখই ভিন্ন মানে নখই ভিন্ন আছে না, নখই ভিন্ন তৎপুরুষ চলে যাবে তৃতীয় তৎপুরুষে। আর এখানে পিতা পিতম, দেখো এটা কি আসবে বলো তো? পিতা পিতম যদি আমরা করি, পিতঞ্চ তৎ পিতঞ্চ, তাহলে কর্মধারয় সমাস চলে আসবে এটা। হ্যাঁ, কর্মধারয়। তাহলে এখানের মধ্যে আমাদের যেটা পাবো আমরা, নখ নয়নম মানে নখাশ্চ নখাশ্চ নয়নেচ দ্বন্দ্ব সমাস ভবতি। ক্লিয়ার? আর দশানন যেটা বললাম, 10 আনন মানে দ্বিগু সমাস, সংখ্যা পূর্ব দ্বিগু আমরা দেখে রেখেছি এখানে। ক্লিয়ার? পরে দেখো, পরে কোশ্চেন আছে সহরি পদটি যে সমাসের উদাহরণ তার নাম হলো সহরি। 29 কি অব্যয়ী আসবে? ভাব। অব্যয়ী অব্যয়ী ভাব, ভাব। অব্যয়ী ভাব। তাই তো? তাহলে এর ব্যাস বাক্য কি হবে? সহরি ব্যাস বাক্য হরৌ ইতি, হরৌ ইতি। না, ইতি নয়, হরে সাদৃশ্যম, সদৃশ্যম। হ্যাঁ, আচ্ছা, হরে সদৃশ্যম। হরে সাদৃশ্যম অব্যয়ী ভাব মানে সাদৃশ্য অর্থে হয়। সাদৃশ্য অর্থে মূল শব্দের পূর্বে যদি স বসে সেখানে অব্যয়ী ভাব হবে সাদৃশ্য অর্থে। দ্বিগু সমাস আসবে না, দ্বন্দ্ব আসবে না, কর্মধারয় আসবে না। ঠিক আছে, অব্যয়ী ভাব সমাস। সহরি হরে সাদৃশ্যম। আবার কোন অর্থে যদি বলে? সাদৃশ্য অর্থে। সাদৃশ্য অর্থে এটা অব্যয়ী ভাব সমাস আসবে। ক্লিয়ার? পরে দেখো সায়ন্তনী বলতো, নর শব্দের তৃতীয়ার বহুবচন। নর শব্দের নরই, তাই তো? নরই বলতে কোনটা আসছে? 3 নম্বর সি। এই তৃতীয়ার বহুবচন। আর নরভি আছে কি? নরভি হয় কোথাও পাওয়া যায়? না, নরভি? নরবি হবে না। হ্যাঁ বলো। নরভি শব্দের প্রয়োগ কিন্তু নর শব্দের নেই, তাই না? নর শব্দের নেই। নরেন কোথাকার? নরেন দ্বিতীয়ার বহুবচন দ্বিতীয়ার বহুবচন, ঠিক করে বলো। দ্বিতীয়া নরেন তৃতীয়ার এক বচন। তৃতীয়ার এক বচন। আর নর শব্দ কোথায় আসছে? প্রথমার এক বচন। প্রথমার এক প্রথমা বচন। নরেন, ঠিক আছে, রামেন ইত্যাদি কি হবে? তৃতীয়ার এক বচন এটা হয়। ঠিক আছে, আর নরই যেটা হলো নরস তৃতীয়ার বহুবচন। শব্দগুলো একটু দেখবে এখান থেকে। এবারে দেখো অস্পদ যুষ্মদ যে শব্দ, সেখান থেকে আমরা পাবো যুষ্মদ শব্দের প্রথমার এক বচন। যুষ্মদ শব্দস্য প্রথমা এক বচন
কুত্র ভবতি বা কিম ভবতি। এখানে এখানে তম অপশন এ। তম দেখো বানানটা দেখো এবারে কোথায় হবে? তম এ অপশন এ। তৈম মহাসন্ত। ময় হসন্ত তম। অপশন এ। কারণ যুষ্মদ শব্দ কি বাচক? তুমি বাচক শব্দ, তার উত্তর কি হবে? তুমি তম। আর দেখো এখানে যে বলেছে তম ময় হসন্ত, এটা কি বলতো? এটা তদ শব্দের দ্বিতীয়ার এক বচন। তদ শব্দ যে আছে দ্বিতীয় এক বচনের লোক, তদ শব্দ তদ। পরে দেখো গম ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচনের রূপ। গম ধাতুর লোট মধ্যম পুরুষ এক বচন কি আসবে? গচ্ছ, দিয়েরটা ডি। দেখো গচ্ছ দুটো আছে, একটা বিসর্গ আছে, একটা বিসর্গ নেই। দিয়েরটা হবে ডি অপশন, তাই তো? গচ্ছ হ্যাঁ হ্যাঁ গচ্ছ মানে কি? গম যুক্ত লোট, লোট বলেছে, লোট হি মধ্যম পুরুষের রূপ গচ্ছ। হ্যাঁ, আচ্ছা গচ্ছ হি পদ কি আসবে? গচ্ছ হি মানে গচ্ছ যুক্ত গচ্ছ হি আছে, হয়? গচ্ছ হি না, হয় না, হবে কি হতো? না। গচ্ছ সি আছে, গচ্ছ গচ্ছ সি হয়, লট লকারের মধ্যম পুরুষে হয় না, গচ্ছ সি। এই যে গচ্ছ সি কোথায় আসবে? সি লট লকারের লট লটে লট লকারে মধ্যম পুরুষ। পুরুষের এক বচন। মধ্যম পুরুষ এক বচন। তারপরে দেখো আবার একটা ধাতুর পাবো, স্থা ধাতু। স্থা ধাতুর লিট প্রথম পুরুষ বহু বচনের রূপ। স্থা ধাতুর দিয়েরটা লিট প্রথম ডি পুরুষ হবে। বহু বচন। শান্তি, তাই তো? হ্যাঁ শান্তি হ্যাঁ শান্তি। হ্যাঁ, লিট বহু বচনের রূপটি বলেছে শান্তি। আচ্ছা এটাও তো আছে শান্তি, এটাও নাই, পার্থক্যটা কি আছে? দন্ত শয় থয় জফলা আছে এখানে। তাহলে এটা কি আছে? বানানটা ভুল আছে। ভুল আছে। থাস্যামি কোথাও পাওয়া যায়? থাস্যামি হ্যাঁ, উত্তম পুরুষের হ্যাঁ উত্তম পুরুষ। থাস্যাতি, থাস্যাতি হ্যাঁ, প্রথম পুরুষের এক বচন। এক বচনে। তাহলে দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটাকে দেখতে হবে। দেখো পরে দেখো ভূ ধাতুর লং উত্তম পুরুষ এক বচনের রূপ। ভূ ধাতুর লং উত্তম বি, বি পুরুষ হবে, এক বচনের রূপ কি আসবে? বি হবে, বি বি বি। অভবম। অভবত। আচ্ছা অভবম না কি বললে? স্যার না, বি হবে, অভবম হবে। অভবম বিয়েরটা হবে বি 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 হবে। এই অপশন রাইট অ্যান্সার। আচ্ছা অভবত পাওয়া যায় তো? অভবত হ্যাঁ, প্রথম আর এক বচনে হবে। এটা কি ভূ অভবত যেটা ভূ লং লকারের রূপ হয়, তাই তো? অভবত, হ্যাঁ অভবতাম আর অভবন, এই অভবন। তারপরে দেখো এটা সন্ধি দিয়েছে অত্যাচার ইতি স্থলে প্রযোজ্য সূত্রটি কিম। অত্যাচার কি আসবে বলতো? কোন সূত্রে আসছে অত্যাচার? সন্ধি বিচ্ছেদ করলে হয় অতি যুক্ত আচার। অতি ই আছে, ই মানে কি? ইকো ইকো জনচি হবে, ইকো জনচি হবে। দেখো স্বরবর্ণ থাকলে ইকারের স্থানে কি হয়? জকার হয়, অন্ত্যস্ত জ আছে না? অতি, অতি শব্দের ই কার পরিবর্তিত হয়ে কি হচ্ছে? অন্ত্যস্ত জ হয়ে গেছে, ইকো জনচি। এই সূত্রানুসারে অত্যাচার। আর অকসবর্ণ সূত্র একটা কি হবে বলতো? উদাহরণ একটা দাও তো, অকসবর্ণে দীর্ঘ কি আসবে? মুনীন্দ্র, রবীন্দ্র সব হবে। হুম, বিদ্যালয়, বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। 36 নম্বর প্রশ্ন, গো যুক্ত অগ্রম এই স্থলে কোন রূপটি সঠিক? গো যুক্ত অগ্রম, গো অগ্রম, গবাগ্রম দুটোই ঠিক, কোনটি? দুটোই ঠিক হবে মনে হচ্ছে। ঠিক হবে স্যার। গো যুক্ত অগ্রম না গবাগ্রম দুটোই ঠিক?
উত্তর কি আসবে এখানে? উত্তর হবে দুটোই ঠিক আছে। হ্যাঁ গোযুক্ত অগ্রম আবার গবাগ্রম, হ্যাঁ, গোযুক্ত অগ্রম গবাগ্রম পদ সিদ্ধ হয়। গোযুক্ত অগ্রম এক সমান কি হয়? গবাগ্রম। গোযুক্ত অগ্রম সমান হচ্ছে গবাগ্রম, দুটো পদই এখানে সিদ্ধ হয়, দুটোই এখান থেকে। ঠিক আছে, কারণ এখানে দেখো গো শব্দের পর অবর্ণ থাকলে কি হয়? বিকল্পে সন্ধি নিষেধ হয়ে যায়। গো এর পর যদি অ থাকে, অবর্ণ থাকলে, এক্ষেত্রে গোযুক্ত অগ্রম, গো অগ্রম, হ্যাঁ। গো শব্দের পর স্বরবর্ণ থাকলে ও স্থানে বিকল্পে অব আদেশ হয়, তা গবাগ্রম। এটা হচ্ছে কোন সূত্র? না অবং স্ফোটায়নস্য। এই সূত্র অনুসারে কি হয়? গো শব্দের পর যদি স্বরবর্ণ থাকে তাহলে ও স্থানে বিকল্পে অব আদেশ হয়, তাই গবাগ্রম। গোযুক্ত অগ্রম সমান গবাগ্রম এখানে। তারপরে দেখো পরে কোশ্চেন আছে 37 নম্বর কোশ্চেন। এখানে দেখবো আসযুক্ত সানজ সঠিক স্থলে সঠিক নিশ্চিত রূপ, পরিনিষ্ঠিত রূপ বলো কি আসবে? স্যার ডি টা হবে, ডি ডি স্যার ডি হবে। আসিন। আসিন। দেখো এখানেও আছে তো আসিন, 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 বানান কোনটা ঠিক? ডি এরটা হবে, ডি। আসযুক্ত সানজ আসিন। আর এখানে কি বলতো? ওই যে আসিন হসন্ত আছে, ঠিক আছে, এই যে এখানে যে হসন্ত আছে, হসন্ত কি বলছে? এটা হসন্ত বা হলন্ত হবে না, আসযুক্ত সানজ আসিন। হা যুক্ত ত, এই স্থলে সঠিক পরিনিষ্ঠিত রূপ কি হবে? হা যুক্ত ত। স্যার বি এরটা হবে, বি এরটা হীন। দীর্ঘই না হস্যই? দীর্ঘ দীর্ঘ। তাহলে বি অপশন হবে হীন, তাই তো? হান, হিন, হাত, এগুলো কি? এই যে হান, হিন, হাত, এগুলো কি? এগুলো অশুদ্ধ, শুদ্ধ নয়। ক্রিযুক্ত তব্য ইত্যাদি স্থলে কর্তব্য। সঠিক কর্তব্য। কর্তব্য স্যার ডি কর্তব্য, তাই তো? হবে। হ্যাঁ দেখো বলেছে কর্তব্য, বলছে এখানে যদি কোনো বিভক্তি থাকতো তাহলে কি আসতো বলো তো? বিভক্তি যুক্ত হলে কর্তব্যম হতো, বিভক্তি যুক্ত হতো। ক্রিযুক্ত কি? এটা কোন আসছে? তব্য বলেছে এখানে। এই ধরো এখানে তব্যর জায়গায় যদি তুমুন প্রত্যয় যদি কি আসতো? তুমুন। কর্তুম। ক্রিযুক্ত তুমুন প্রত্যয় এলে কি আসতো? কর্তুম। কর্তুম চলে আসতো। আর এখানে তব্য বলে কর্তব্য। আপূর্বক চরযুক্ত নথ, এই স্থলে সঠিক নথ কি আসবে? আচার্য। এখানে কি প্রত্যয় আছে? নথ প্রত্যয়, নথ। আচার্য। চর ধাতু আছে, তাই তো? দেখো এই চর ধাতুটা কি হলো? আ হলো কি করে? চর ধাতুটা আ কি করে এলো? চার হয়ে গেল কি করে? আ উপসর্গ। না আ তো উপসর্গ পেলাম। চরের যে আদি স্বর, এই আদি স্বরটা বৃদ্ধি হয়ে চার হয়ে গেছে, আচার, আচার্য। নথ প্রত্যয় থাকার জন্য। হ্যাঁ, শব্দের উত্তর কোন প্রত্যয় হয়? শব্দের যে উত্তর, একটু তদ্ধিত। কোন প্রত্যয়? তার কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়, দুটোই ঠিক, কোনটাই নয়। কি আসবে? কৃত প্রত্যয়, কৃত, কৃত। কৃত প্রত্যয় হয়, কৃত, তাই তো? স্যার ধাতুর উত্তর কৃত প্রত্যয় হয় না? হ্যাঁ, এটা তো তদ্ধিত। না, শব্দের শব্দের উত্তর তো, হ্যাঁ শব্দের উত্তর তো তদ্ধিত হবে। এক মিনিট দাঁড়াও, কি বললাম? 41 নম্বর কোশ্চেন তো। দেখো ধাতুর উত্তর কৃত প্রত্যয় হয়, আর শব্দের উত্তর তদ্ধিত। ভালো করে বুঝবে, ধাতুর উত্তর কৃত প্রত্যয়, শব্দের উত্তর তদ্ধিত প্রত্যয়। এখানে কি আছে? তদ্ধিত। আর কৃত হতো ধাতুর যেই থাকতো অপশনে। শ্রীযুক্ত মতু এর পরিবেশ কি হবে?
সি যুক্ত শ্রীমান। মধু মধু হয় শ্রীমান অপশন সি। শ্রীমান। ডি হবে, ডি হবে, ডি, অপশন ডি হবে। দেখো বানানটা ঠিক করো, অপশন ডি না স্যার অপশন সি? না, সি হবে না স্যার, ডি হবে। কি করে হবে? হসন্ত এখানে আছে তো কি আছে, কি বলো? শ্রীযুক্ত মতুপ তো সমান কি হয়, কি হয়? শ্রীযুক্ত মতুপে কি হয়? অ্যাকচুয়ালি রূপ কি হয়? শ্রীমত, তাই তো? হ্যাঁ শ্রীমত শব্দের প্রথম আর এক বচনে কি হয়? স্যার বসন্ত হবে, মানে শ্রীমান অপশন সি হবে। শ্রীমান হবে। শ্রীমত শব্দের প্রথম আর এক বচনে হবে তখন শ্রীমত হয়ে যাবে, এই শ্রীমান হসন্ত চলে শ্রীমান। আসবে। হ্যাঁ, মানে শ্রীযুক্ত মতুপ সমান হচ্ছে শ্রীমত। এই শ্রীমত শব্দের কি বলছে এখানে, যে শ্রীমত শব্দের যে পাচ্ছি আমরা শ্রীমত শব্দ প্রথম আর এক বচনে শ্রীমান হয়, শ্রীমানে হসন্ত আসে। লব্ধুম ইচ্ছতি, লব্ধুম ইচ্ছতি, লব্ধ করা, লিপ্সতি। এক কথায় যদি বলা হয় বাক্যটি এক কথায় প্রকাশ হবে, লব্ধুম ইচ্ছতি। লিপ্সতি। লিপ্সতে, লিপ্সতে হবে। যুক্ত লটতে। সি। হ্যাঁ, কি আসবে বলো? কি আসবে? লিপ্সতে, লিপ্সতে স্যার। এই বানানটা সি, ঠিক, সি। এই বানানটা ঠিক, লিপসন্তে। কোনটা বানানটা ঠিক হবে বলো? সিটা হবে, সি হবে। সি হবে, লয় হস্তিকার লিপস হতে, লয় দীর্ঘ কিন্তু হবে না। কারণ দেখো এখানে বলি 43 নম্বর যে কোশ্চেনটা বলেছে, সংযুক্ত লট, লব যুক্ত সংযুক্ত লটতে লিপসতে। লব ধাতু যেহেতু কি আত্মনৈপদী, তাই হ্যাঁ হ্যাঁ সরল আত্মনেপদী। আত্মনৈপদী আসবে। আর যদি পরসমৈপদী হতো তাহলে কি হতো? তাহলে লিপ্সতি হতো। যদি পরসমৈপদী হতো লিপসতি, যেহেতু এখানে আমাদের কি চেয়েছে? আত্মনৈপদ চেয়েছে, তাহলে কি আসবে? লিপসতে। লিপ্সতে। ক্লিয়ার? তারপরে দেখো অনেকক্ষণ পর নিধি এসছে, বলতো দশরথস্য অপত্যং পুমান, দশরথস্য অপত্যং পুমান, নিধি বলো, উত্তর কি আসবে? কি আসবে? সেকেন্ডেরটা দশরথী। দশরথী বিয়েরটা না, ঠিক করে বলো, আসবে না। কি আসবে? দশরথী অপশন ডি। অপশন ডি দাসরথী। হ্যাঁ, দাসরথী হবে। বানানটা ঠিক করবে, বানানটা দাসরথী হবে না, রথী। কারণ দেখো এখানে বলেছে অপত্য অর্থে, হ্যাঁ, এটা কোন অর্থ? অপত্য প্রমাণ চেয়েছে। অপত্য অর্থে ইঞ্চ প্রত্যয় হয়, হস্যই ইয়চ। দাশরথ যুক্ত ইঞ্চ, দশরথ যুক্ত ইঞ্চ, তাহলে দাসরথী, মানে আদি স্বরের বৃদ্ধি হচ্ছে বলে, আদি স্বরের বৃদ্ধি হলে দাসরথ যুক্ত ইঞ্চ, ইঞ্চের ইকার অবশিষ্ট থাকবে, ইকার, এই যে ইকারটা অবশিষ্ট থাকে, দাসরথ যুক্ত ই সমান দাসরথী। আর পুংলিঙ্গ প্রথম আর এক বচনে কি হয়? দাসরথী, বিসর্গ চলে আসে তখন, প্রথম আর এক বচন বলে। পরে দেখো কসমিন কালে, বাক্যটির এক কথায় প্রকাশ করা হবে। কসমিন কালে বলো। কদা, কদা, কদা। এটা হবে। কদা, কদা, কোনটা ঠিক? এ বি সি ডি, কোনটা? কিম যুক্ত কদা বলতে কি বলতো? কিম যুক্ত দা সমান কদা। কসমিন কালে অর্থাৎ কোন সময় বা কখন, এখানে কি বিসর্গ হবে? না না, আসবে না, তার জন্য এটা বিসর্গ আসবে। দেখো কদা এখানেও আছে, এখানেও আছে, বিসর্গ আছে, তাহলে বিসর্গ কিন্তু আসবে না। কসমিন কালে বা কখন এক কথায় বলা হচ্ছে এটা। স্যার এটা বিসর্গ আসবে না, তার কারণ এটা অব্যয়। অব্যয়, অব্যয়। তারপরে দেখো আচার্যা, এই পদ দিয়ে শুদ্ধ বাক্য। আচার্যা পাঠয়তি, পাঠ্যতি, আচার্যা শাস্ত্রং পাঠ্যসি, আচার্যানি পাঠ্যতি, আচার্যা পুস্তকং পাঠয়ন্তি। ডি এরটা হবে। কি আসবে বলো? 46 নম্বর কোশ্চেন, ডি, আচার্যা পুস্তকং হবে। পাঠয়ন্তি। আচ্ছা, আর কে কি বলবে বলো? আচ্ছা, আচার্য শব্দের অর্থটা কি ভাবো তো? হ্যাঁ, অধ্যাপিকা। আচার্য মানে আচার্য, মানে অধ্যাপক। হ্যাঁ, আচার্য স্যার, শব্দের অর্থ প্রফেসর। স্বয়ং অধ্যাপিকা।
আচার্য শব্দের অর্থ কি? সে নিজে অধ্যাপিকা, তাই তো? বাক্যের অর্থ হচ্ছে একজন অধ্যাপিকা কি করছে, এখানে পড়াচ্ছেন, আচার্যা। হ্যাঁ, এখানে দেখো এইখানে উত্তর কিন্তু আসছে, অপশন হচ্ছে আচার্য পাঠয়তি। হ্যাঁ, কারণ বলি দেখো, আচার্য পাঠয়তি পদটি সঠিক, মানে আচার জানি, দেখো এখানে আসছে আচার জানি। আচার জানি বলতে কি বোঝায়? আচার্যের পত্নী। আচার্য আচার্যকে বলে কি? আচার্যের স্ত্রী। তিনি আচ্ছা, শিক্ষিত আচ্ছা। কিংবা অশিক্ষিত যাই হতে পারুক, তা আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, তারপরে দেখো দেখো এখানে দেখো পাঠয়সী, পাঠয়সী, পাঠয়সী আর পাঠয়ন্তী। পাঠয়ন্তী বলতে কোথায় হয়? বহুবচনে। বহু স্যার বহু বচনে। তাহলে এখানে আচার্য তো একজন আছে, হুম, তাহলে এখানে বহুবচন কি আসবে? না। না তাহলে এই অপশন আসবে না। এখানে যে ক্রিয়াপদ যে গঠন আছে সেখানে ভুল করেছে। ঠিকই আছে, বুঝতে পারছি, এটাই হবে। উত্তর হবে আচার্যা পাঠয়তি। কারণ এই আচার জানি তো আসবেই না, কারণ সে আচার্যের স্ত্রী হলে হবে, কারণ সে শিক্ষিত হতেও পারে, প্রফেসর হতেও পারে, নাও হতে পারে, অনেক ব্যাপার আছে। এই দুটো দেখো ক্রিয়াপদ যে গঠন করছে, এখানে একটু গোলমাল আছে। পরে দেখো মম নাম শ্যামল, এই স্থানে মম এর বিকল্প রূপ হবে মম, মানে অসমত দুসমত শব্দ মানে কি? মম শব্দ আসতে বলো। মেয়ে হবে। অপশন কি আসবে? মেয়ে। মেয়ে, মেয়ে। মম নাম শ্যামল বাক্যটির অর্থ হচ্ছে কি? আমার নাম শ্যামল। শ্যামল। তো এক্ষেত্রে মম শব্দের অর্থ কি আসবে? মেয়ে, তাই তো? মেয়ে। দেখো এখানে যে আমার আছে না, মানে যে শব্দরূপ যদি অসমত শব্দ তোমরা দেখো, ষষ্ঠীর এক বচনে পাবে, দেখবে মম অবলিপ্তি থাকে মেয়ে, মেয়ে। ঠিক আছে? মেয়ে আসবে উত্তর। তারপরে দেখো 48 বাক্যম পদের অর্থ। বাক্যম, বলার বাক্যম যোগ্য। পদের কি অর্থ? বলার কি আসবে? যোগ্য। বলার বলো। যোগ্য। বলার বলার যোগ্য, যোগ্য। বলতে যোগ্য, শব্দ সমষ্টি না পদ সমষ্টি? পদের অর্থ চেয়েছে 48-এ। ভালো করে দেখো, বলার যোগ্য কি হয়? বাচ্যম। বলার যোগ্য হলে কি হয়? বাচ্যম। বাচ্চম। তাহলে এখানে কি আছে? মানে কথা। বাক্যম আছে, এটা পদ সমষ্টি। হ্যাঁ, আর বাক্য বলতে চাই মানে তো বললে কি হবে? একটি। হ্যাঁ বলি বাচ্চম, দেখো, বাচ্চম। দেখো বলার যোগ্য বলতে কি বললাম? বাচ্যম। হ্যাঁ, বলতে চাই হলে কি হতো? বিবদি স্বামী, বিবদি স্বামী। বলতে চাই, বিবদি স্বামী। শব্দ সমষ্টি, হ্যাঁ, শব্দ সমষ্টি বাক্য হচ্ছে নাও হতে পারে, শব্দ সমষ্টি যেটা, হ্যাঁ, বাক্য নাও হতে পারে, কিন্তু পদ সমষ্টিটা কি? পদ সমষ্টি সমান বাক্য। অপশন ডি। তাম তয়ে বয় আকার ময় হসন্ত, পদের বিকল্প রূপটি হবে 49 দেখা তাম। হ্যাঁ, কি হবে? তোয়া, তাই তো? তোয়া। তাম মানে কি বোঝাচ্ছে? তোমার। তোমাকে। যুষ্মন যে শব্দ, যুষ্মন শব্দের দ্বিতীয় এক বচন তো কি হয়? হ্যাঁ। একটু হয় তোয়া অবলিক তোয়াম, টম। তোয়া অবলিক তোয়াম। তাহলে তোয়াম হচ্ছে তোয়া শব্দের বিকল্প রূপ। তারপরে হয় না তে তুভ্যেম তব। আর তোয়ান শব্দ যে আছে, তোয়ান শব্দের কোনো বিকল্প রূপ হয় কি? তে শব্দের বিকল্প রূপ আছে, তে মানে তুভ্যেম তব আছে। তোয়ান শব্দের কোনো কিন্তু বিকল্প রূপ হয় না। তোয়ান, এটা হচ্ছে একটা অশুদ্ধ বাক্য বলে দিয়েছে। পরে দেখো আগত্য, এর বিকল্প রূপটি কি হবে? আগত্য, আগম্য। আগম্য। আগম্য, আগত্য অথবা আগম্য। আচ্ছা অগত্য হবে আগত্য, আগত্যম।
আ পূর্ব গম যুক্ত ল্যাপ প্রত্যয়, তাই তো? আগম্য বা আগত্য। বাকি অপশন গুলো কি আছে বলতো? বানানে একটু গোলমাল আছে দেখো। বানানগুলো একটু করে গোলমাল করেছে। পরে দেখো বালক যুক্ত টাপ, এই স্থলে পরিনিষ্ঠিত রূপটি হবে বালক যুক্ত বালিকা। টাপ। কি হবে? বালিকা। বালিকা। হস্যই না দীর্ঘই কোনটা? হস্যিকার। হস্যই। অপশন বি। কারণ বালিকা এই বানানটা ভুল আছে। আর বালকা, বালকা, হ্যাঁ, বিসর্গ এই পদটা কি হয়? হাসবে না, তাহলে বালিকা। আমি ভাত খাই, এই বাক্যের সংস্কৃত অনুবাদ কি করবে বলো? সাধারণ কোশ্চেন একদম, এটা প্রত্যেকেরই পারা দরকার। অহম অন্যম অপশন ডি। সি সি হবে স্যার। অহম অন্যং খাদামি, অহম না অন্যং স্যার, খাদামি। না ডি স্যার হবে না? খাদামি হবে। স্যার খাদামি আমি তো খাদামি। অবশ্যই আসবে। আমি খাই, আমি খাই। স্যার ডি হবে, ডি হবে। দেখো আমি শব্দটা কি আসবে বলতো? আমি শব্দটা কি? অসমত শব্দ। হ্যাঁ, অসমত শব্দের প্রথম আর এক বচনে কি আছে? অহম, অহম। তাই তো? আর ভাত যেটা বলেছে, ভাতের কি বলছে? অন্ন। এই শব্দটি ক্লিবলিঙ্গ শব্দ, তো অন্ন তো ক্লিবলিঙ্গ। তাহলে বলেছে এখানে কি আসছে? আমি খাই। কর্মে দ্বিতীয়া, তাই কি বলেছে? অন্নং কি আসছে? অন্নং। দ্বিতীয়। খাদামি হবে। আর উত্তম পুরুষের এক বচনে কি হবে? আমি খাই। আমি আমি মানে কি? আমি তো উত্তম। তাহলে উত্তম পুরুষের কি আসছে? এক খাদামি। বচনে খাদামি। অহম অন্যং খাদামি। অপশন ডি আসবে। খাদতি হলে কি হতো বলতো? এখানে স হয়ে গেল, স অন্য সে খাচ্ছে। আর প্রথম এখানে আমি পুরুষ। খাই। হ্যাঁ, আর এখানে কি হয়েছে? উত্তম পুরুষ, আমি তো উত্তম, তাই না? আমি উত্তম, তুমি মধ্যম, সে তাহারা কে? প্রথম। প্রথম। সবসময় কি ভাববে? আমি উত্তম, আমার মতো আর কেউ নেই, উত্তম। তিপ্পান্ন নম্বর কোশ্চেন দেখো, তুমি কোথায় যাচ্ছ? বাক্যের সংস্কৃত অনুবাদ কি আসবে? তুমি কোথায় যাচ্ছ? স্যার সি হবে। তং পুত্র গচ্ছসি, তাই তো? না তাম পুত্র গচ্ছতি, তং পুত্রং গচ্ছতি, তং পুত্র গচ্ছ। এর উত্তর কি আসবে এখানে? তুমি। তুমি শব্দটা কোথা থেকে আসছে বলো? তুমি শব্দটা কি নিয়ে আসবে? কোথা থেকে আসবে? মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ। স্যার কি? তুমি তো মধ্যম পুরুষই তো। তুমি, তুমি। তাহলে দেখো তুমি শব্দটা কোথা থেকে আসছে আগে বলো? তম শব্দ, তম। জুসমত শব্দ, জুসমত, জুসমত। জুসমত শব্দ, জুসমত, জুসমত শব্দ। জুসমত শব্দের প্রথম আর এক বচনে কি আছে? তং। মানে এর অর্থ কি? তং মানে কি? তুমি। আর পুত্র বলেছে, পুত্র, পুত্র মানে কি? কোথায়? কোথায়। তাহলে পুত্র। তাহলে এটা দেখো, পদটি দেখো, যাচ্ছ পদটি কোথায় আছে? যাচ্ছ, যাচ্ছ পদটি কোথায় আছে? গম, গম ধাতু, গম ধাতু। যাচ্ছটা কি? মধ্যম পুরুষ এক বচনে আছে তো? হ্যাঁ হ্যাঁ। গম ধাতুর মধ্যম পুরুষ এক বচনে কি হয়? গচ্ছসি। তম পুত্র গচ্ছসি, তুমি কোথায় যাচ্ছ? কবয় কালিদাস শ্রেষ্ঠ, বাক্যটির শুদ্ধ রূপ কি হবে? কবয় কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কবিসু সি আছে, কবিসু কালিদাস শ্রেষ্ঠ বি আছে, কবিসু কালিদাস শ্রেষ্ঠ। কোন অপশনটা আসবে? অপশন বি। ডি হবে বি না বি? বি। কোনটা? ডি হবে। ডি, তাই তো? উত্তর কিন্তু অপশন ডি আসবে। কারণ দেখো কবিসু কালিদাস শ্রেষ্ঠ, এটা কোন সূত্র থেকে নেওয়া বলো তো? নির্ধারণে সপ্তমী, নির্ধারণে ষষ্ঠী। সপ্তমী। আর কবি নাম কালিদাস শ্রেষ্ঠ। হ্যাঁ ওটা হচ্ছে এটা ষষ্ঠী, ষষ্ঠী।
যথেষ্ট নির্ধারণম। যথেষ্ট নির্ধারণম, তাই তো? নির্ধারণ সূত্রে আসছে দেখো, নির্ধারণে সপ্তমী কবিসু কালিদাসু শ্রেষ্ঠ। কবি নির্ধারণে শব্দের সপ্তম। সপ্তমী দেখো, কবি শব্দের সপ্তমীতে কি আছে? সপ্তমীর বহু বচনে কি আছে? কবিসু, এই যে কবিসু। কবিসু। বিসর্গ কিন্তু নেই, ভালো করে দেখবে। আর হসন্ত। আর কালিদাস পদটি কি আছে? পুংলিঙ্গ। হুম। আর তার বিশেষণ কোনটা? শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। ক্লিয়ার? তাহলে কালিদাস বিসর্গ আছে, তাহলে তার বিশেষণও কি বিসর্গ দিতে হবে? হ্যাঁ, তাহলে সেই হিসাবে কবি সু কালিদাস শ্রেষ্ঠ। দেখো এখানে যে কবি সু কালিদাস শ্রেষ্ঠ, কবিনাং কালিদাস শ্রেষ্ঠ, আমাদের পড়তে হয় তো। সপ্তমী যে কারক বিভক্তি যে সপ্তমী আছে দেখো, ওইখানে যদি তোমরা দেখো ভালো করে, কবিনাং কবিসু, পশুনাং পশুসু আছে না? পশুনাং বা পশুসু শৃগাল ধূর্ত। হুম। এইখানে দেখো যথেষ্ট নির্ধারণ তো হয়, কিন্তু এবারে মূল সূত্র কি এগুলোর? মূল সূত্র হচ্ছে যথেষ্ট নির্ধারণম। এরপরে কি হবে? কোথাও কবি নাং, কোথাও কবি সু, তাহলে এবারে বিভক্তি অনুযায়ী কি আসবে? কোথাও ষষ্ঠী হবে আর কোথাও সপ্তমী হবে। সপ্তমী। সপ্তম। দেখো নদী নাং গঙ্গা দীর্ঘতমা, অথবা নদী সু গঙ্গা দীর্ঘতমা, নদী নাং বা নদী সু। পর্বতানাং বা পর্বতেসু হিমালয় উচ্চতম, পর্বতদের মধ্যে পর্বতানাং হলে কি ষষ্ঠী বিভক্তি, যথেষ্ট নির্ধারণ এই সূত্র অনুযায়ী ষষ্ঠী। দুটোর ক্ষেত্রে স্যার, দুটোর ক্ষেত্রেই কি সূত্র একই হবে তো নাকি? সূত্র একই, যথেষ্ট নির্ধারণম। আচ্ছা, সূত্রটা একই আসবে, দেখো বলি, সূত্রটা হচ্ছে যথেষ্ট নির্ধারণম, বিভক্তিটা চেঞ্জ হবে। বিভক্তি কোথাও ষষ্ঠী কোথাও সপ্তমী। যথেষ্ট নির্ধারণ সূত্রে কি বলা বলতে চাই? যে জাতি গুণ ক্রিয়া কিংবা সংজ্ঞার দ্বারা যদি এক জাতীয় সমুদয় থেকে একটিকে পৃথক করা হয়, তার নাম হচ্ছে নির্ধারণ করা। নির্ধারণ করলাম মানে অনেকগুলো থেকে, কবি বলতে তো অনেক কবি থাকতে পারে, তাদের মধ্যে থেকে কালিদাসকে নির্ধারণ করা হয়েছে। তাহলে কি বললাম? কোন জাতি, কোন গুণ, কোন ক্রিয়া কিংবা কোন সংজ্ঞার দ্বারা যদি এক জাতীয় সমুদয় থেকে যখন একটিকে পৃথক করা হয়, বা একটিকে পৃথক করার যে নাম, সেই নামটাই হচ্ছে নির্ধারণ। আর যাদের থেকে নির্ধারণ করা হয় সেখানে হয় ষষ্ঠী অথবা সপ্তমী বিভক্তি হবে। কবিদের থেকে নির্ধারণ করছি, ব্যাস। পশুদের থেকে শৃগালকে নির্ধারণ করা হচ্ছে। পর্বতের মধ্যে হিমালয়কে বলা হচ্ছে পর্বতানাং বা পর্বতেসু হিমালয় উচ্চতম। নদী নাং বা নদীসু শৃগাল ধূর্তে, নদীর নাম বা নদীসু গঙ্গা দীর্ঘতমা। পশু নাং বা পশুসু শৃগাল ধূর্ত। কবি নাং বা কবিসু কালিদাস শ্রেষ্ঠ। এইভাবে নির্ধারণ করা হয়। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে দেখো, কেসেসু চমরিং হন্তি, কি আসবে? কোন সূত্র? নিমিত্তাৎ কর্মযোগী। নিমিত্তাৎ কর্মযোগী। নিমিত্তাৎ কর্মযোগে। কারণ কর্মের যদি যোগ থাকে, দেখো ভালো করে বুঝে দেখো, যদি কর্মের যোগ থাকে তাহলে হেতুবোধক শব্দের সপ্তমী হবে। যদি কর্মের যোগ থাকে, কি জন্য মারা হচ্ছে? হ্যাঁ, কর্মের যোগ হলে চর্মণি দীপিনাম হন্তি, চামড়ার জন্য। কেশেসু চমরি হন্তি, দন্তয় হন্তি কুঞ্জরম। কর্মের যোগ থাকলে হেতুবোধক যার সঙ্গে আছে শব্দের সপ্তমী হবে। চর্মণি, হ্যাঁ, চামড়ার জন্য। দন্তয় দাঁতের জন্য। কেশেসু, হ্যাঁ, কেশের জন্য মারা হচ্ছে। তাহলে অধিকরণ কারকের 7টা যে সপ্তমী বিভক্তি যেটা আছে না, 5 থেকে 6টা সূত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 1 নম্বর বললাম কি, যথেষ্ট নির্ধারণম, যাকে নির্ধারণ করা হয় সেখানে হয় ষষ্ঠী আর সপ্তমী হবে। নিমিত্তাৎ কর্মযোগে, মানে কর্মের যদি যোগ থাকে, ঠিক আছে, কাজের জন্য, চামড়ার জন্য, কেশের জন্য, দাঁতের জন্য। আরেকটা আছে এখানে দেখো, ষষ্ঠী চানাদরে, পেয়েছো? ষষ্ঠী চানাদর হয় না? হ্যাঁ। রুদত পুত্রস্য মাতা জগামহ, আছে না? অনাদর মানে কি বলতো? অনাদর বা অবজ্ঞা যদি বোঝায়, অনাদৃত ব্যক্তি বা বস্তুর উত্তর ষষ্ঠী বা সপ্তমী বিভক্তি হয়ে থাকে। যদি অনাদর বোঝায়, অনাদর,
আদর বোঝাচ্ছে না। রুদত পুত্রস্য মাতা জগাম, অন্ধতি পুত্রে পিতা জগাম, কাঁদছে, রোদন করছে, বলে অনাদর বোঝাবে। আর আরেকটা সূত্র এখানে পাবে, যস্য চ ভাবেন ভাব লক্ষণম, অথবা ভাবে সপ্তমী। খুব গুরুত্বপূর্ণ সূত্র। একটাই মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ কি, যে সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। দ্বিতীয় পদ্মাং প্রকাশ। সূর্য যদি উদয় করলে কি হয়? পদ্ম ফুল ফোটে। মানে এখানে কি হয়, যার ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল নিরূপিত হয়, তাতে সপ্তমী হবে। যার ক্রিয়ার কাল দ্বারা অন্য কর্তার ক্রিয়ার কাল নিরূপিত হবে, তাতে সপ্তমী হবে। সূর্য উদিতে পদ্মং প্রকাশতে। চৌড়ে গতে পন্থা আছে না, চৌড় চোর যেদিকে যাবে সেদিকেই পন্থা। আরেকটা আছে অবচ্ছেদ সপ্তমী। উদাহরণ বলো, কে বলবে? অবচ্ছেদ, অবচ্ছেদে সপ্তমী পুত্র কোথায় হবে? উদাহরণ জানা আছে? অবচ্ছেদে সপ্তমী কেশেষু, হ্যাঁ, কেশেষু চমরিং। চমরিং হন্তি। না কেশু চমনি ঘন্তি হলে কি অবচ্ছেদে হয়? নিমিত্ত কর্ম তো। কেশেষু, ঠিক করে বলো। কেশেষু দীপিনং। না দীপিনাঙ্গ হবে না। গৃহীতা বালা। কৃষ্ণা, বালা কৃষ্ণা। হ্যাঁ, করে ধিত্যা আছে না, করে ধিত্যা। করে দিতা সমাং প্রাণ। হ্যাঁ, করে ধিত্যা তম আনয় স্বব্যাধ পাদ দেশে হত। দেখো অবচ্ছেদে সপ্তমী কি হয়, শরীর এক দেশে পৃথক ভাবে গ্রহণ করা হয়। করে ধিত্য, কেশে সুগৃহীতা, ঠিক আছে। মানে শরীর যদি এক দোষ পৃথক ভাবে গ্রহণ করাকে বলে অবচ্ছেদ। আর অবচ্ছেদ বোঝালে অঙ্গবাচক পদের উত্তর সপ্তমী হবে। যে অবচ্ছেদ হবে তার অঙ্গ, যেমন কেশ, কেশের একটা দিক বলতে, করে, করে বলতে কি বোঝায়? হস্ত। হাত। হুম। পাদদেশে, তাহলে একটা অংশকে বোঝাবে। আরেকটা প্রথমে তো তোমাদের আছে একটা আধার অধিকরণ নামের সূত্র একটা আছে না, আধার অধিকরণম, ওটা তো পেয়ে যাচ্ছ আধার। ঠিক আছে, দেখো আরেকটা সূত্র এখানে রয়ে গেল কোশ্চেন তোমাদের। বালা দ্রুতেন গচ্ছতি, বাক্যটি শুদ্ধ রূপ। বালা দ্রুতেন, বালা, বালা দ্রুতং গচ্ছতি। এই অপশন এ। বালা দ্রুতং গচ্ছতি, তাই তো? আর এখানে এটা যদি কারক দিতে কি আসতো, কারক হলে কি আসবে, কোন সূত্র? ক্রিয়া বিশেষণে একটা বিশেষণ আছে দ্রুতং, তার মানে কি হবে? ক্রিয়া বিশেষণে চ। দ্বিতীয়া। এই সূত্র অনুসারে কি আসবে? বালা দ্রুতং গচ্ছতি, ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হস্ত চলে আসবে এখানে। ক্লিয়ার? তাহলে দেখো এইখান থেকে আমরা কয়েকটা কোশ্চেন দেখলাম, যেটা তোমাদেরকে প্র্যাকটিস অলরেডি করতেই হবে এগুলো থেকে। এখানে সন্ধিও আছে, সমাসও আছে, ঠিক আছে। সবগুলো টপিক গুলো ধরে ধরে আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এটাকেই দেখো। আমি সেট পাঠাচ্ছি, ওখান থেকেও কোশ্চেন করবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বলছি কিছু সেট পাঠিয়ে দিন, প্র্যাকটিস করা যাবে বাড়িতে। প্র্যাকটিস করবে, আলোচনা করলে অনেকটা ক্লিয়ার হবে এগুলো। হ্যাঁ স্যার, আলোচনা করলেই ভালো। একসঙ্গে অনেক কিছুই হলো, কারক, সমাস, সন্ধি সবকিছু টুকটাক আলোচনা হলো, তাই না? নিজেরা করলে অতটা হবে না, আলোচনা করে করলে ভালো। একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, তাহলে আজ আপাতত এখানে থাক। হ্যাঁ।